এক প্রাচীন মার্সেনারি, বন্ধুর রহস্যময় মৃত্যু যাকে টেনে নিয়ে যায় স্বর্ণ চোরাচালানের ভয়ঙ্কর খেলায়। কিন্তু এরও আড়ালে লুকিয়েছিল আরও ভয়ঙ্কর কিছু। শক্তির খেলা এখানে শুধু পেশিতে নয়, মস্তিষ্কেও। বিশ্বাস ভাঙে মুহূর্তে, আর সত্যের জন্য লড়াই করা মানে নিজের অতীতের ছায়ার সঙ্গেই যেন যুদ্ধ করা। প্রতিশোধ না, এটা তার চেয়েও বড় কিছু। এটা ন্যায়ের লড়াই। এই যুদ্ধে হারের কোনো সুযোগ নেই, হার মানেই মৃত্যু। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে। আর আজকের মুভির হাইপ এতটাই আনরিয়েল যে মুক্তির আগেই মুভিটি প্রায় আয় করে নিয়েছে 100 কোটিরও বেশি রুপি। আর এই ছবির স্টারকাস্ট যেন স্বপ্নের মতো। রজনীকান্তের পাশাপাশি রয়েছে নাগার্জুনা, শ্রুতি হাসান, উপেন্দ্র, এমনকি ক্যামিওতে আমির খান যে আছেন এটা তো আপনারা অলরেডি জানেন। আর অনিরুদ্ধের মিউজিক তো যেন চেরি অন দ্য কেক। কিন্তু পরিচালক লোকেশ কানাগরাজ কি পারলেন প্রত্যাশা পূরণ করতে? রিভিউ দিচ্ছি শেষে, আগে কাহিনী তো শোনাই। লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরু হয় একটা শিপিং পোর্ট দেখিয়ে। 99 বছরের জন্য এই পোর্ট সরকার থেকে লিজ নিয়েছে কিংপিন নামক কোম্পানির মালিক সাইমন। এখানে কয়েক হাজার কুলি কাজ করে। বাইরে থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানি হলেও ইন্টারনালি এটা অনেক বড় একটা গোল্ড স্মাগলিং কোম্পানি। আর বেশিরভাগ গোল্ড স্মাগল হয় খুবই এক্সপেন্সিভ ঘড়ির রূপ নিয়ে। এই পোর্টের কমান্ডে আছে দয়াল নামের এক ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি। তার পথের যে কোনো বাধাকে সে রক্তক্ষয়ী উপায়ে সরিয়ে দেয়। সাইমনের পর সেই সেখানে সবার বস। এই পোর্টের অপরাধ ধরতে নানা সময়ে পুলিশের লোক এখানে এন্ট্রি নিয়েছে, কিন্তু কেউই বেশি দিন টিকতে পারেনি এই দয়ালেরই কারণে। তাদের লাশ পর্যন্ত পাওয়া যায় না। আর আজকে আবারও ছদ্মবেশী একজন পুলিশ ধরা পড়েছে। শুরুতে ফোন কলে রেখে লোকটির পরিবারকে হত্যা করায় দয়াল। এরপর সবার সামনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। দয়াল এক আতঙ্কের নাম সবার কাছে। সে মাইক হাতে নিয়ে বলে, এইখানে আরও একজন পুলিশ লুকিয়ে আছে তোমাদেরই মাঝে। যে তাকে ধরিয়ে দেবে তাকে 2 কোটি টাকা পুরস্কার দেয়া হবে। তবে এখন পর্যন্ত সাইমনের দেখা আমরা পাই না। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেবা ছাত্রাবাস নামের একটা স্টুডেন্ট মেস দেখতে পাই। ছাত্রদের জন্য কম খরচে থাকার ব্যবস্থা আছে এখানে। ফ্রি খাবারও পাওয়া যায়। তবে এই মেসে থাকতে হলে কড়াভাবে কিছু নিয়ম মানতে হয়। মেসের মালিক দেবাকে সবাই ভয় পায়। আর ছাত্রদেরকে রুম নাম্বার 114-এর সামনে দিয়ে যাওয়ার সময় জোরে শব্দ করতে বিশেষভাবে নিষেধ করতে হয়। কে যে আছে এই রুমে তা এখনও অজানা। এই পর্যায়ে আমরা মেসের মালিক দেবাকে দেখতে পাই। রজনীকান্তের অ্যাপিয়ারেন্স এত ম্যাজেস্টিক, ভাইরে। দেবাকে সবাই ভয় যেমন পায় তেমনি ভালোবাসে। সবাইকে নিয়ে আনন্দ করতে সে যেমন পটু, তেমন অন্যায়ের শাস্তি দিতেও 2 বার ভাবে না। কিন্তু এই আনন্দ স্থায়ী হয় না। দেবা খবর পায় তার এক সময়ের প্রিয় বন্ধু রাজেন্দ্র হার্ট অ্যাটাকে মারা গেছে। ভারাক্রান্ত মনে বন্ধুকে শেষবারের মতো দেখতে যায় দেবা। কিন্তু রাজেন্দ্রের বড় মেয়ে প্রীতি কোনো একটা কারণে খুব রূঢ়ভাবে তাকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু ফিরে যাওয়ার আগেই দেবা জানতে পারে রাজেন্দ্র হার্ট অ্যাটাকে নয়, বরং বুকে জোরে আঘাত পেয়ে মারা গেছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা খুন। এরপর থেকে দেবা প্রীতির পরিবারের খেয়াল রাখতে শুরু করে। প্রীতির বোন সুহার কলেজ ফি দিয়ে দেয়। প্রীতি আবারও তার সাথে খারাপ ব্যবহার করলে দেবা বলে, তোমার বাবা এমনি এমনি মারা যাননি, এটা একটা হত্যা বলে সে প্রীতিকে আসল অটোপসি রিপোর্টটা দেখায়। কিন্তু বেকুব মেয়েটা এর পরেও তাকে দূরে থাকতে বলে। তখন দেবা তার আইকনিক হাসি দিয়ে বলে, রাজেন্দ্র তোমার বাবা ছিল, কিন্তু আমার ছিল ভাই। তার খুনিরা তোমাদেরকেও আক্রমণ করতে পারে। তুমি পছন্দ করো আর না করো, আমি তোমাদেরকে রক্ষা করব। আর রাজেন্দ্রর খুনিদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বলে সেখান থেকে চলে যায় দেবা। এরপর দেবা রাজেন্দ্রর এক সহকর্মীর কাছে জানতে চায় যে শেষ কয়েক বছরে কি চলছিল তার জীবনে। তখন রামু নামের সেই লোক দেবাকে রাজেন্দ্রর পরিত্যক্ত সেই ল্যাবরেটরিতে নিয়ে যায়। আর দৃশ্য চলে যায় 5 বছর আগে। রাজেন্দ্র ছিল একজন ইলেকট্রিক্যাল জিনিয়াস। সে এমন একটি ক্রিমেটিং চেয়ার বানিয়েছিল যা মাত্র 30 সেকেন্ডে মানুষের দেহকে ভস্মে পরিণত করতে পারে। এর ফলে শরীর দাহ করায় যে ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয় আর পরিবেশের যে ক্ষতিটা হয় তা অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু অক্লান্ত পরিশ্রম করে বানানো এই আবিষ্কার সরকার গ্রহণ তো করেই না, উল্টো নিষিদ্ধ করে দেয়। কারণ এই প্রযুক্তি ক্রিমিনালদের হাতে পড়লে লাশ গুম করা হয়ে যাবে একদম সহজ। আর তা হবে ন্যায় বিচারের জন্য একটা অনেক বড় সেটব্যাক। নিজের এত কষ্ট এভাবে মাঠে মারা যাওয়ার পর ভেঙে পড়ে রাজেন্দ্র। অন্যদিকে গোল্ড স্মাগলার সাইমন অনেক টাকা যেমন কামিয়েছিল, একই সাথে কামিয়েছিল প্রচুর শত্রু।
সেদিন দয়াল যদি তার সামনে ঢাল হয়ে না দাঁড়াতো তাহলে সাইমন এতদিন এই পৃথিবী ছেড়েই চলে যেত। কিন্তু ওই লড়াইয়ে প্রায় 22 জনের লাশ পড়ে, আর এক রাতের মধ্যে এতগুলো লাশ যদি গায়েব করা না যায় তবে অনেক বড় পুলিশি ঝামেলায় পড়তে হবে। সাইমনের তো মাথা খারাপ হওয়ার দশা। এই সময় তার ছেলে রবি তাকে জানায় রাজেন্দ্রর কথা। কাস্টম অফিসার হওয়ায় রবি রাজেন্দ্রের সেই ক্রিমেশন চেয়ারের ব্যাপারে জানতে চেয়েছিল। সেই রাতেই রাজেন্দ্রের বাড়িতে আসে তারা সবাই। শুরুতে রাজি না হলেও শেষে নিজের মেয়েদের সুরক্ষার জন্য সে সাইমনের হয়ে কাজ করতে রাজি হয়। সহজেই বডিগুলো সাইমনের চোখের সামনেই ডিসপোজ করে ফেলে রাজেন্দ্র। আনন্দে সাইমন রাজেন্দ্রকে অনেক বড় একটা পারিশ্রমিক দেয়, আর একজন উদ্ভাবকের জন্য তার আবিষ্কারের তারিফ সবথেকে বড় পুরস্কার, যেটা সে সরকারের কাছ থেকে না পেলেও সাইমনের কাছে পাচ্ছিল। মনটা সায় না দিলেও তাই সে এই কাজটা চালিয়ে যেতে থাকে। কাহিনী এবার বর্তমানে ফিরে আসে। রাজেন্দ্রের চেয়ার ব্যবহার করতে না পারায় পরপর 2টি লাশ সমুদ্রে ফেলার পরেও তা আবিষ্কার করে ফেলে পুলিশ। তাই দয়াল বেশ দুশ্চিন্তায় পড়ে। এই সময় তার মনে আসে যে রাজেন্দ্রের একটা মেয়েও সেই চেয়ার অপারেট করতে পারে। দ্রুত সে তার গুন্ডাদেরকে প্রীতিকে তুলে আনার নির্দেশ দেয়। নির্দেশ মতো তার গুন্ডারা প্রীতির হোটেলে হানা দেয়, কিন্তু তারা জানতো না যে সামবডি ইজ ওয়াচিং ওভার হার। দেবা একা হাতেই একের পর এক সন্ডামার্কা গুন্ডাগুলোকে পিটিয়ে ঠান্ডা করতে থাকে। বোঝাই যাচ্ছে ফ্রি হ্যান্ড কমব্যাটে একজন মাস্টার দেবা। কিন্তু এক পর্যায়ে যখন দেবা জানতে পারে যে এরা আসলে প্রীতিকে নিয়ে যেতে এসেছে শুধুমাত্র সেই চেয়ারটা অপারেট করার জন্য, তখন সে নিজেই প্রীতিকে নিয়ে দয়ালের কাছে যায়। কারণ একবার তো এদেরকে মেরে তাড়িয়ে দেওয়াটা যথেষ্ট নয়। দয়ালের কাছে গিয়ে দেবা বলে, সেই চেয়ারটা একমাত্র আমি অপারেট করতে পারি, কারণ আমি রাজেন্দ্রের সহকারী ছিলাম। এইভাবে সে প্রীতির ওপর থেকে তাদের নজর তার ওপরে নিয়ে আসে এবং প্রীতির সাহায্য নিয়ে সেই চেয়ারে বডি ডিসপোজ করেও দেখায়। এরপর থেকে তারা নিয়মিত এই কাজ শুরু করে, আর পোর্টের কুলিদের সাথে দেবার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এদিকে দয়াল জানতে পারে ঋষি নামের একজন কুলি আগের দিন একজন পুলিশ অফিসারের সাথে দেখা করেছে। ফলস্বরূপ সাইমন পোর্টে এসে নিজের হাতে ঋষিকে শেষ করে দেয়। এদিকে দেবা মূলত এখানে এসেছিল রাজেন্দ্রর খুনিকে খুঁজে বের করতে, কিন্তু এখন যেহেতু সে বুঝতে পেরেছে যে এরা রাজেন্দ্রকে খুন করেনি, কারণ রাজেন্দ্রকে তো এদেরই প্রয়োজন ছিল, তাই সে প্রীতিকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। সে এখানে একাই থাকতে চায় যাতে সে সাইমনের ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারে এবং রাজেন্দ্রর প্রকৃত খুনি কে সে পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু এই সময় দেবাকে ফোন করে জানানো হয় যে সাইমন তাদের জন্য পোর্টে অপেক্ষা করছে। তারা দুইজন পোর্টে উপস্থিত হলে সাইমন দেবাকে দেখেই বলে, তোমাকে কোথায় যেন দেখেছি। কিন্তু দেবা বলে যে সে আজকেই প্রথম সাইমনের দর্শন লাভ করেছে। এরপর সাইমনের ইশারায় দেবা একটা গাড়ির ভেতরে তাকায়, আর সেইখানে দয়ালের মৃতদেহ দেখতে পায়। এই পর্যায়ে জানা যায় সেদিন সাইমন ঋষিকে মারতে গিয়ে আসলে মেরেছিল দয়াকে, কারণ 8 বছর ধরে সাইমনের ডান হাত হয়ে কাজ করা এই দয়া নিজেই আসলে একজন পুলিশ অফিসার। এই তথ্য জানার পর সাইমন নিজের হাতে দয়াকে খুন করে। এখন সাইমন দয়া আর প্রীতিকে দায়িত্ব দেয় দয়ালের বডিটা কমিশনার অফিসের পাশের গোরস্থানে দাফন করতে। কিন্তু বডিকে চেয়ারে ক্রিমিনেট না করে তাদের দুজনকে কেন বডি দাফনের দায়িত্ব দেয়া হলো তা তারা বুঝতে পারল না। যাই হোক, দুইজনে মিলে গিয়ে গোরস্থানে লাশ দাফন করে ফিরতে যাবে, এই সময় হরর মুভির মতো কবরের ভেতর থেকে দয়ালের হাত বেরিয়ে আসে। সে এখনো মারা যায়নি। কর্দমাক্ত আধমরা দয়াল তাদের কাছে প্রাণ ভিক্ষা যায়। কিন্তু সাইমন ততক্ষণে জেনে গেছে যে দয়াল আসলে বেঁচে আছে। সে দেবাকে টেলিফোন করে বলে, মেরে ফেলো, আমার জন্য তুমি যদি এই কাজ করো তোমার জন্য আমি অনেক কিছু করব। এইদিকে দয়ালের কান্নাকাটি দেখে প্রীতির মন নরম হয়, কিন্তু দেবা শাবল হাতে তার দিকে হত্যা করার জন্য এগিয়ে যায়। সেইখান থেকে সাইমনের কাছে ফিরে আসে দেবা। সাইমন বলে, আমি জানি তুমি রাজেন্দ্রর বন্ধু দেবা, আর এইখানে তুমি কোন উদ্দেশ্য নিয়ে এসেছো তাও আমি জানি। তুমি আমার কথায় দয়ালকে মেরেছ, এর প্রতিদান আমি দেব। এই বলে সে দেবাকে একটা ভিডিও ক্লিপ দেখায়, আর এইখানে দেবা জানতে পারে রাজেন্দ্রের হত্যাকারী আর কেউ নয়, দয়াল নিজেই, যে দয়ালকে দয়া করে প্রাণ ভিক্ষা দিয়ে এসেছে সে। শুধু তাই নয়, প্রীতি এখনো দয়ালের সাথেই আছে। সে পুলিশ অফিসার এইটা ভেবে অবস্থান করাটা নিরাপদই ভেবেছিল দেবা। এই সময় দেবার ফোনে কল দেয় দয়াল আর বলে, কিরে কেমন বোকা বানালাম? আচ্ছা একটা কথা বল, মরার আগে রাজেন্দ্র আমাকে একটা শব্দ বলে গিয়েছিল, পাওয়ার হাউস। এর মানে কি বলতো? বলে বিচ্ছিরিভাবে হাসতে থাকে দয়াল। আর এই পাওয়ার হাউস শব্দটা দেবাকে নিয়ে যায় অনেক বছর আগে, যেখানে আমরা যৌবনের শেষ দিকে দেবা আর রাজেন্দ্রকে দেখতে পাই। রাজেন্দ্রের বোন ভালোবেসে বিয়ে করেছিল দেবাকে, কিন্তু দেবার রুথলেস জীবনযাপন আর মদ্যপ স্বভাব তাদের জীবনকে কষ্টকর বানিয়ে দিয়েছে।
30 বছর আগের সেই দিনে রাজেন্দ্র দেবা থেকে প্রতিজ্ঞা নেয় যে সে আর কখনো হারাম স্পর্শ করবে না। সেদিন থেকে আর কোনোদিন দেবা মদে হাত লাগায়নি। কিন্তু আজ এই পাওয়ার হাউস শব্দটা তার ভেতরে ঘুমিয়ে থাকা এক রক্তপিপাসু দানবকে আবারও জাগিয়ে তুলেছে। 30 বছর আগের সেই দানব আজ আবার হাতে তুলে নেয় পাওয়ার হাউস ব্র্যান্ডের বোতল। এই পাওয়ার হাউস আসলে এই ভয়ানক দেবার পছন্দের ব্র্যান্ড ছিল। হোয়াট দ্য ফাক, এইটা আশা করি নাই। এই সময় দয়াল আবারও দেবাকে কল দেয় আর বলে, তোর বন্ধু তো গয়ো, বন্ধুর মেয়েকে যদি বাঁচাতে চাস তবে আমি যা যা বলবো ওই কাজগুলো করতে হবে, নইলে ওকে প্রথমে আমি, এরপর আমার কুকুর ছিঁড়ে খাবে। দয়ালের কথা শুনে অদ্ভুতভাবে হাসতে থাকে দেবা। আর এই পর্যায়ে মুভির ইন্টারভাল শুরু হয়। প্রিয়জনেরা, প্রথম হাফে খালি আছে বিল্ড আপ, কিন্তু সেকেন্ড হাফে এতক্ষণ পর্যন্ত মনে যত কোয়েশ্চেন জমা হয়েছে সবগুলোরই উত্তর পাওয়া যাবে আশা করছি। আপনাকে গল্পটি শোনাচ্ছিলাম আমি সাইফ। আশা করি ইতিমধ্যেই একটা লাইকটা আমাদেরকে দিয়েছেন। যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন নাইটেলস বাংলা। দ্বিতীয় পার্টের প্রথম অংশে আমাদেরকে সেই দিনের কাহিনী দেখানো হয় যেদিন দয়াল রাজেন্দ্রকে হত্যা করেছিল। কেন করেছিল তার জবাব এখনো পাওয়া যায় না, কিন্তু এইসব কাহিনী দয়াল নিজের মুখে প্রীতিকে বলছিল আর পৈশাচিক আনন্দে হাসছিল। কিন্তু নিরুপায় ইউজলেস প্রীতির কিছুই করার ছিল না। এদিকে দয়াল ফোনের মাধ্যমে দেবাকে অনেকগুলো কাজ করিয়ে নেয়। সে বেশ কিছু টাকা, নকল পাসপোর্ট ইত্যাদি দেবার হাত দিয়ে একটা গোপন কক্ষে নিয়ে রাখে, যেখানে আগে থেকেই প্রচুর পরিমাণে স্বর্ণ জমা করা ছিল। এরপর তাকে আরেকটি কনসাইনমেন্ট দেয় দয়াল। তার ডিরেকশন মতো পোর্টের এক রেস্ট্রিক্টেড এরিয়াতে প্রবেশ করতে হবে দেবাকে। কিন্তু সেখানে প্রবেশ করা মাত্র অনেকগুলো গুন্ডা দেবাকে আক্রমণ করে বসে। ভীষণ লড়াই হয় আর অ্যাজ ইউজুয়াল দেবা সবাইকে একাই জমের দুয়ারে পাঠিয়ে দেয়। এই সময় দেবা জানতে পারে এক ভয়ানক রহস্য। আসলে গোল্ড স্মাগলিং নয়, বরং হার্ট ট্রাফিকিং ছিল সাইমনের প্রধান বিজনেস। পোর্টে কাজ করা কুলিদের মধ্যে যারই ক্লায়েন্টের চাহিদা মতো ক্রস ম্যাচ হতো তার হার্ট কেটে বিক্রি করে দিত সাইমন। কাদের কাছে বিক্রি করছে সেই ক্লায়েন্ট লিস্টও হাতে পায় দেবা। আর এও জানতে পারে যে নেক্সট টার্গেট ছিল প্রীতি, কারণ তার হার্টের সাথে একজন ক্লায়েন্টের ক্রস ম্যাচ হয়ে গিয়েছে। এই জন্যই এখানে যারাই কাজ করে সবার মেডিকেল চেক আপ করানো হয়। সব জেনে ডকুমেন্টগুলো নিয়ে সেখান থেকে ফিরে যায় দেবা। এদিকে বাবার খুনিকে সেবা যত্ন করার বাইরে বাকি সময় কুকুরের চেন দিয়েই বাধা থাকতো প্রীতি। বাকি দুই বোনও দয়ালের লোকদের হাতে জিম্মি, তাই চুপ থাকা ছাড়া কিছু করারও নেই। এদিকে সাইমনের ছেলে রাভি একটা মেয়েকে ভালোবাসত, কিন্তু তার বাবাকে এটা বলার সাহস সে পাচ্ছিল না। তাই সে সবকিছু দেবাকে খুলে বলতে চায় যেন সে সাইমনকে রাজি করতে পারে। কিন্তু যখন দেবা এবং রাভি গাড়িতে করে যাচ্ছিল ওই সময় দয়াল দেবাকে ফোন করে নির্দেশ দেয় রাভিকে হত্যা করতে হবে এক্ষুনি, নইলে প্রীতিকে হত্যার আগে সে নিজের দেহের ক্ষুধা মিটিয়ে নেবে। রাভি তার বাবার কোনো অপরাধেই সরাসরি জড়িত ছিল না। ছেলেটাকে ভালোই লাগতো দেবার, কিন্তু সে নিরুপায়। দেবা রাভিকে নিয়ে একটা নির্জন জায়গায় চলে আসে। যখনই রাভি ভাবে এই তার জীবনের শেষ, তখন সে দেখতে পায় এটা আসলে একটা নদীর তীর, আর তার সামনে অপেক্ষমান আছে তার পান্ডা প্রেমিকা। দেবা তাকে ছেড়ে দেয় আর সেখান থেকে ফিরতে থাকে, কিন্তু কিছু দূর যেতেই তার ফোনে দয়ালের একটা মেসেজ আসে, ইউ মেড এ মিস্টেক। মেসেজটা পাওয়া মাত্র গাড়ি থামিয়ে দেয় দেবা। পরের দৃশ্যে আমরা দেবাকে একটা শুনশান জায়গায় দেখতে পাই। এই সময় তাকে ভিডিও কল দেয় দয়াল। উঁচু একটা ভবন থেকে প্রীতিকে ফেলে দেওয়ার হুমকি দিতে থাকে সে, কিন্তু এই পর্যায়ে ভয় পাওয়ার পরিবর্তে দেবার হাসি মুখে বলে, কি খবর দিলীপ? নিজের আসল নাম দেবার মুখে শুনে থমকে যায় দিলীপ ওরফে দয়াল। আসলে দিলীপের ব্যাপারে সব খবর দেবা আগে থেকেই জোগাড় করে রেখেছিল। দিলীপের সঞ্চিত সেই ভল্টের সকল সোনাদানা অলরেডি দেবার লোকেরা নিয়ে গিয়েছে, আর প্রীতির যে দুই বোন তার হেফাজতে ছিল তাদেরকেও গোপনে দেবার লোকেরা নিয়ে দেবার ছাত্রাবাসে নিরাপদ রেখেছে। এই সব কিছু দেখে তো দিলীপের হিতাহিত জ্ঞান শূন্য অবস্থা। কে রে বাবা এই লোক? তখন দেবা বলে, রবিকে ছাড়তে না ছাড়তেই তুই জেনে গিয়েছিলি যে আমি ওকে মারিনি। এই খবর নিশ্চয়ই রবি তোর কাছে পৌঁছায়নি। তখনই আমি বুঝতে পারি রবির প্রেমিকাই তোকে এই খবর পাঠিয়েছে। আর একটু খবর নেওয়ার পর জানতে পারি সে আসলে তোর নিজের বউ। ওই সময় আমরা সেই মহিলাটিকে একটি ট্রাকের পেছনে ওই ক্রিমেটিং চেয়ারটাতে বাঁধা অবস্থায় দেখি। নিজের বউকে বাঁচাতে হুমকির মুখে প্রীতিকে ছেড়ে দেয় দয়াল। যাওয়ার আগে বাবার হত্যার প্রতিশোধ স্বরূপ দয়ালকে একটা থাপ্পড় লাগায় প্রীতি। এরপর দেবার লোকের সাথে দেবার মেসের উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে প্রতারিত রাভিকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজের মেসের দিকে যেতে থাকে দেবা। দেবা যাওয়ার পর মহিলা কাঁদতে কাঁদতে রাভিকে বলে, তোমার মতো আমিও দয়ালের ফাঁদে পড়ে গিয়েছিলাম। তার কথা মতো কাজ না করলে সে আমার বাবাকে মেরে ফেলতো। আমি এই জীবন রাখতে চাই না, তুমি আমাকে মেরে ফেলো।
মহিলার কথায় রাভির মন গলে যায়। সে বাঁধন খুলে দিয়ে মহিলাকে চলে যেতে বলে, কিন্তু মহিলা চলে না গিয়ে বরঞ্চ কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে, তার গায়ে গা ঘষতে থাকে। ফলে কি হয়, রবির শরীরে 207 নাম্বার কনভার্টিবল হাড়ের আবির্ভাব হয়, আর সে আবারও মহিলার বাহু ডোরে নিজেকে সঁপে দেয়। আর ভাই, বেড়া মানুষের সবথেকে বড় শত্রু যে এই 207 নাম্বার হাড্ডি, সেই প্রমাণ আবারও পাওয়া যায়। হঠাৎ নিরীহ মহিলাটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত রাবির দেহ ছিটকে পড়ে একপাশে, আর সেখানে উপস্থিত থাকা জিতেন্দ্রের সেই সহযোগীকেও ক্রিমেটিং চেয়ারে রেখে ছাই করে ফেলে মহিলা। এই পর্যায়ে জানা যায় এই মহিলা নিজেও একজন পুলিশ, আর দয়াল মোটামুটি তার কথা মতোই চলত। পেশায় পুলিশ হলেও এখন তাদের উদ্দেশ্য শুধুই নিজের আখের গোছানো। মোটামুটিভাবে অপ্রয়োজনীয় এই ক্যারেক্টারটি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মহিলা দ্রুত দয়ালকে ফোন দিয়ে জানায় যে সে মুক্ত, আর প্রীতিকে ধরতে নির্দেশ দেয় দয়ালকে। রাস্তায় খুঁজতে খুঁজতে তাদের দেখা পেয়ে যায় দয়াল, আর তাদেরকে তাড়া করতে শুরু করে। মার, ঠেলা মার, গাড়ি দিয়ে ঠেলা মার, ভাই এটা বাইক, ঠেলা দিলেই পড়ে যাবে। কিন্তু ঠেলা তারা দেয় না, বরং বীরদর্পে দয়াল লোক ভর্তি রাস্তায় তাদেরকে ধাওয়া করতে থাকে, আর এক পর্যায়ে পৌঁছে যায় প্রীতির কাছে। লোক ভর্তি ট্রেনে সে মেয়েটাকে অ্যাবিউজ করে, কিন্তু অদ্ভুতভাবে কেউই তাদেরকে বাঁচাতে এগিয়ে আসে না। শেষ পর্যন্ত দয়ালকে নিয়ে ট্রেনের বাইরে ঝাঁপ দেয় দেবার সহযোগী রামু, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। রামু প্রাণ দিয়ে দয়ালকে ট্রেন থেকে বের করলেও এরই মধ্যে ট্রেনে এসে কিভাবে যেন উপস্থিত হয় সেই মহিলা। সে দয়ালকে ফোনে জানায় যে প্রীতিকে সে দেখবে। স্টেশনের পার্কিংয়ে একটা গাড়ির ভেতর রবিকে সে বেঁধে রেখেছে। এরপর দয়াল পার্কিংয়ে গিয়ে সাইমনকে ভিডিও কল দেয়, আর এতক্ষণে বিদেশে ব্যবসার কাজে ব্যস্ত থাকা সাইমন তার ছেলের অবস্থা প্রথমবারের মতো লাইভ দেখতে পায়। দয়াল বলে, আমি পুলিশ হলেও আমি মন থেকে তোর দলেই ছিলাম, কিন্তু তুই আমাকে খুন করতে চাইলি, প্রতিদান দিতেই হচ্ছে বলে সে সাইমনের চোখের সামনে রবিকে হত্যা করে। একমাত্র ছেলের মৃত্যু দেখে রাগে দুঃখে গায়ের রক্ত ফুটতে থাকে সাইমনের। এদিকে দেবার ম্যাচে তখনও চলছিল লড়াই। দেবার সাথে তার সহচর সবাই লড়াইয়ে যোগ দেয়, আর এই সময় স্ক্রিনে আসে সাউথের স্টার উপেন্দ্র, আর চলতে থাকে মাইন্ডলেস মারামারি। এইদিকে ওই মহিলা প্রীতিকে এসে বলে তাকে দেবা পাঠিয়েছে প্রীতিকে নিয়ে যেতে, কিন্তু এই পর্যায়ে প্রীতি এবং মহিলা দুইজনকেই সাইমনের লোকেরা এসে তুলে নিয়ে যায় একটা শিপে। সেখানে তো সবার আগে সাইমন দয়ালকে ভিডিও কল দেয়। যদিও ধূর্ত মহিলাটা সাইমনকে মারার চেষ্টা করে, কিন্তু সাইমন স্মার্ট মানুষ, এমনি এমনি তো সে এত বড় লোক হয়নি। দয়ালের সামনে ভিডিও কলেই মহিলাকে ডিপ থ্রোট হোল করে মেরে ফেলে সাইমন। এরই মধ্যে সাইমনের আদেশে সেখানে এসে উপস্থিত হয় দেবা। সাইমন তাকে বলে, তুই আমার ক্লায়েন্ট লিস্ট নিয়েছিস আমি জানি। সেদিন তুই দয়ালকে আমার কথা মতো যদি মেরে ফেলতি, তবে আজকে আমার ছেলে বেঁচে থাকতো। সন্তান হারানোর যে কষ্ট আমি পেয়েছি সেটা আজকে আমি তোকেও দেব। তোকে আমি 5 মিনিট সময় দিলাম, নিজের আসল পরিচয় দে, নইলে এখনই প্রীতির হার্ট তার বডি থেকে খুলে ফেলা হবে। প্রীতিকে অপারেশন বেডে আটকে রাখা হয়, আর দেবা বলতে শুরু করে তার কাহিনী। দরিদ্র দেবা উপার্জনের লক্ষ্যে এক এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কোম্পানিতে কুলির চাকরি নিয়েছিল আরও বহু বছর আগে। একবার সেই কোম্পানির মালিকের আদেশে তারা 400 জন কুলি একটা কনসাইনমেন্ট নিয়ে নিজের পরিবার ছেড়ে বিদেশের পথে রওনা দেয়। দেবাও ছিল তাদের সাথে তাদের সর্দার হিসেবে। বাসায় তার বউ আর একমাত্র মেয়ের দায়িত্ব সে দিয়ে গিয়েছিল রাজেন্দ্রর হাতে। কিন্তু তারা জানতো না যে তাদের কার্গোতে আসলে প্রচুর ড্রাগস ছিল। পুলিশের হাতে ধরা পড়ে তারা। অন্য কুলিদেরকে বাঁচাতে 100 জন কুলি নিজের ঘাড়ে দোষ নিয়ে বাকিদের দায়মুক্ত করে দেয়। কিন্তু ওই 100 জনকে মেরে সমুদ্রে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেই নেভাল অফিসার। প্রাণ বাঁচাতে তারাও লড়াই শুরু করে, আর 100 জনের মধ্যে মাত্র 19 জন বেঁচে ছিল। এরা ফিরে এসে সেই কোম্পানির মালিককে সবার সামনে হত্যা করে, আর সেই 19 জনের সর্দার ছিল এই দেবা। সেই কোম্পানির মালিক কে ছিল জানেন? সেই কোম্পানির মালিক ছিল সাইমনের বাবা জাভিয়ার। সাইমনের সামনেই তার বাবাকে মেরেছিল দেবা, আর এই কারণেই দেবাকে পরিচিত লাগছিল সাইমনের। সবকিছু শুনে আর নিজেকে ধরে রাখতে পারে না সাইমন। সে দেবাকে সাথে সাথেই আক্রমণ করে বসে, কিন্তু ওই যে অনেক বন্দুকধারী গার্ড আর শক্তিমান সাইমনকে একাই ধরাশায়ী করে ফেলে দেবা। এদিকে উপেন্দ্র এসে প্রীতিকেও বাঁচিয়ে ফেলে। দেবা সাইমনকে মেরে ফেলার ঠিক আগে সাইমন বলে, আমাকে মেরে তুই পার পাবি না, কেউ একজন আসবে প্রতিশোধ নিতে। কিন্তু তার কথায় পাত্তা দেয় না দেবা। সাইমনকে মেরে তার পুরো শিপ উড়িয়ে দেয় দেবা আর উপেন্দ্র, কিন্তু বাইরে আসতেই তাদেরকে ঘিরে ধরে এক ঝাঁক বন্দুকধারী আর চোখ বেঁধে নিয়ে চলে। পরদিন সকালে তারা সবাই নিজেদেরকে আবিষ্কার করে এক বিরান জায়গায়, আর এইখানেই সামনে আসে দহ। আমির খানের অদ্ভুত উড়ে অ্যাপিয়ারেন্স দেখে সবার পিলে চমকে যায়।
এসেই সেখানে আটকে রাখা কিছু শত্রুকে হুদাই ব্রাশ ফায়ার করে নিজেকে ভয়ানক প্রমাণ করে দহ। এরপর সে দেবার গলা কাটতেই যাবে, তখনই হঠাৎ সে তাকে চিনতে পারে। আরে এটা তো সেই কুলি সর্দার যে দহের চাচাকে তার সামনেই মেরেছিল। এইবার দহ একরকম ফ্যান বয়গিরি শুরু করে যে আরে ভাই ওয়াও ওয়াও অসাধারণ অসাম, আপনাকে আমি অনেক খুঁজেছি, আপনি কোথায় ছিলেন, আপনার মতো একজন বুদ্ধিমান শক্তিশালী সাহসী আমার দলে দরকার ছিল। সে চায় দেবা তার রাইট হ্যান্ড হিসাবে কাজ করুক। যদিও সাইমন বিশ্বাস করত যে দহ তার মৃত্যুর প্রতিশোধ নেবে, কিন্তু দেখা যায় ব্যাপার পুরোই উল্টো। সাইমনের মৃত্যুতে তার এম্পায়ারও দহ হাসিল করবে। এটা তার উইন উইন গেম। দেবাকে দলে টানার জন্য উপহার স্বরূপ সে দয়ালকে এনে হাজির করে, যা দেখে দেবা দহের সাথে হাত মেলাতে রাজি হয়, কিন্তু শর্ত দেয় কোনো কুলির ওপর কোনো অত্যাচার করা যাবে না। এরপর 3 অভিনেতা একসাথে বিড়ি সেবন করে, আর বিড়ি খেতে খেতে দয়ালকে লাথি মেরে গভীর খাদে ফেলে দেয় দেবা। শেষ দৃশ্যে জানা যায় যে কন্যাকে ফেলে গিয়েছিল দেবা, সে আর কেউ নয়, এই প্রীতি, যাকে রাজেন্দ্র নিজের মেয়ে হিসেবে বড় করেছে। আচ্ছা তাই জানতামই না, একদম বুঝতেই পারি নাই যে এমন কিছু একটা হবে। সো প্রেডিক্টেবল ভাই। আর এইখানেই শেষ হয় বহুল প্রতীক্ষিত বহুল আকাঙ্ক্ষিত কুলি মুভির কাহিনী। প্রিয়জনেরা, এখন বাজে সকাল 6:37। সারা রাত জেগে আমি এটার কাহিনী লিখেছি। যদি আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করতেই পারেন, আর কমেন্ট করলে তো মনই খুশি হয়ে যায়। মুভিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, আই উড সে এটা একটা ফ্যান ক্যাটারিং মুভি। মুভিতে অনেকগুলো নস্টালজিক টাচ আছে। প্রত্যেকটা এন্ট্রি আপনাকে ভালো লাগা দিলেও গুজবাম্প মুভমেন্ট মুভি ঠিক তৈরি করতে পারে না। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মাইন্ডলেস কোনো কিছু ভালো লাগে না, এবার এটা যতই আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা হোক। যেই মেয়ে একের পর এক লাশ ছাই বানিয়ে ফেলছে, গভীর রাতে কবরস্থানে গিয়ে লাশ দাফন করছে, তার এতটুকু সাহস নেই যে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা তার বাবার খুনিকে একটা হালকা লাথি মেরে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করে অ্যাটলিস্ট। নো। তারপরে ওই যে গাড়িকে বাইক দিয়ে তাড়া করছে, গাড়ি দিয়ে বাইককে ধাক্কা দেওয়া যাচ্ছে না। হাজার হাজার মানুষ আছে রাস্তায়, কেউ তাদেরকে সাহায্য করছে না। 2 কোটি গুন্ডা আসছে, তাদের সবাইকে মেরে কাট করে ফেলছে। ডাজন্ট মেক এনি সেন্স। বাট মানতেই হবে যে রজনীকান্তের অ্যাপিয়ারেন্স আর এই বয়সে তার অ্যাক্টিং, বাই গড। আমির খানের ক্যারেক্টারটা স্পেশাল কোনো ভ্যালু অ্যাড করে না কাহিনীতে, কিন্তু এই ক্যামিওটা মোটামুটিভাবে একটা ট্রিবিউট। আর বলা চলে এই পুরো মুভিটাই রজনীকান্তের জন্য একটা ট্রিবিউট হিসেবে বানিয়েছে লোকেশ কানাগরাজ। তো এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। আজকে আর কথা বাড়াবো না, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি চলে যাচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট টু ডু রাইট। প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।